यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हि या सर्वविद्यास्वरूपं तं शारदां प्रणमाम्यहम्। সকলকে নমস্কার। আজকে আমরা শ্রী শ্রী মায়ের কথা পৃষ্ঠা 190 থেকে পড়া শুরু করছি। উল্লেখ্য, এই অংশটি স্বামী অরূপানন্দজি মহারাজের লিখিত। উদ্বোধন ঠাকুরঘর। সকালবেলা মায়ের সঙ্গে কথা হচ্ছে। মা, যখন ঠাকুর চলে গেলেন একা একা বসে ভাবতুম, তখন কামার পুকুরে রয়েছি, ছেলে নেই, কিছু নেই, কি হবে? একদিন ঠাকুর দেখা দিয়ে বললেন, ভাবছো কেন? তুমি একটি ছেলে চাচ্ছ, আমি তোমাকে এই সব রত্ন ছেলে দিয়ে গেলুম। কালে কত লোকে তোমাকে মা মা বলে ডাকবে। বৃন্দাবন যখন যাই, পথে রেলে যেতে যেতে দেখি কি ঠাকুর জানলা দিয়ে মুখ বাড়িয়ে বলছেন, কবচটি যে সঙ্গে সঙ্গে রয়েছে যেন না হারায়, দেখো। তার ইষ্ট কবচটি আমার হাতে ছিল। আমি পুজো করতুম, তারপর ওটি মঠে দিলুম। এখন মঠে পুজো হয়। ও কবচটি এবার ঠাকুরের তিথি পূজার দিন হারিয়েছিল। ফুল বেলপাতার সঙ্গে গঙ্গায় ফেলে দেয়, কারো খেয়াল ছিল না। ভাটায় গঙ্গার জল কমে গেলে রামবাবুর ছেলে ঋষি ওখানে খেলতে খেলতে ওটি কুড়িয়ে পেয়ে নিয়ে আসে। মা, তার ইষ্ট কবচ সাবধানে রাখতে হয়। বেলুর মঠের কথা উঠল। মা, আমি কিন্তু বরাবরই দেখতুম ঠাকুর যেন গঙ্গার ওপার ওই জায়গাটিতে, যেখানে এখন মঠ, কলা বাগান টাগান, তার মধ্যে ঘর, সেখানে বাস করছেন। তখন মঠ হয়নি। মঠের নতুন জমি কেনা হলে নরেন একদিন আমাকে নিয়ে জমির চতুর্সীমায় ঘুরে ঘুরে দেখালে, বললে, মা, তুমি আপনার জায়গায় আপন মনে হাঁপ ছেড়ে বেড়াও। বোধগয়ার মঠ, তাদের অত সব জিনিসপত্র, কোন অর্থের অভাব নেই, কষ্ট নেই, দেখে কাঁদতুম। আর ঠাকুরকে বলতুম, ঠাকুর, আমার ছেলেরা থাকতে পায় না, খেতে পায় না, দুয়ারে দুয়ারে ঘুরে বেড়ায়। তাদের যদি অমন একটি থাকার জায়গা হতো। তা ঠাকুরের ইচ্ছায় মঠটি হলো। একদিন নরেন এসে বললে, মা, 108 বিল্বপত্র ঠাকুরকে আহুতি দিয়ে এলুম, যাতে মঠের জমি হয়। তা কর্ম কখনো বিফলে যাবে না, ও হবেই হবে, একদিন নিশ্চয়ই হবে। রাত্রে খাবার পর উপরে পানা নিতে গিয়ে শুনি মা বলছেন, নরেন বলেছিল, মা, আমার আজকাল সব উড়ে যাচ্ছে, সব দেখি উড়ে যায়। আমি বললুম, দেখো, আমাকে কিন্তু উড়িয়ে দিও না। নরেন বললে, মা, তোমাকে উড়িয়ে দিলে থাকি কোথা? যে জ্ঞানে গুরুপাদপদ্ম উড়িয়ে দেয় সে তো অজ্ঞান। গুরুপাদপদ্ম উড়িয়ে দিলে জ্ঞান দাঁড়ায় কোথায়? ইহা বলিয়াই আবার বলিতেছেন, জ্ঞান হলে ঈশ্বর টিশ্বর সব উড়ে যায়। মা শেষে দেখে আমার জগৎ জুড়ে সব এক হয়ে দাঁড়ায়। এই তো সোজা কথা। উদ্বোধন ঠাকুরঘর। মা পূজার জন্য ফুল বেলপাতা বাঁধছিলেন। তার একখানি ফটো নতুন ছাপা হইয়া আসিয়াছে, তাই মাকে দেখাইছিলাম। জিজ্ঞাসা করিলাম, মা, এ ফটো কি ঠিক? মা, হ্যাঁ, এটি ঠিক, তবে পূর্বে আরও মোটা ছিলাম। যখন ছবি উঠায় তখন যোগিনীর খুব অসুখ, তার জন্য ভেবে ভেবে শরীর শুকিয়ে গেছিল। মন ভালো নয়। যোগিনীর অসুখ বাড়ছে তো কাঁদছি, আবার যোগিন ভালো থাকছে তো ভালো থাকছি। সারা ম্যাম এসে এইটি উঠালে, আমি কিছুতেই দেব না।
সে অনেক করে বললে, মা আমি আমেরিকায় নিয়ে গিয়ে পূজা করব। তাই শেষে এই ছবিটি উঠল। আমি, মা তোমার কাছে এই যে ঠাকুরের ফটো রয়েছে, এখানে বেশ দেখলে বোঝা যায়। আচ্ছা এখানে কি ঠিক? মা, এটি খুব ঠিক। ওখানে এক ব্রাহ্মণের ছিল। প্রথম কখানে যেমন ওঠানো হয়, একখানি সে ব্রাহ্মণটি নিয়েছিল। আগে এখানে খুব কালো ছিল, ঠিক যেন কালী মূর্তিটি, তাই ওই ব্রাহ্মণকে দিয়েছিল। সে ব্রাহ্মণ দক্ষিণেশ্বর থেকে কোথায় যাবার সময় ওখানে আমার কাছে যেতে রেখে যায়। আমি ওখানে অন্যান্য ঠাকুর দেবতার ছবির সঙ্গে রেখে পূজা দিয়েছিলাম, পুজো করতুম, নহবতের নিচের ঘরে থাকতুম। একদিন ঠাকুর গিয়েছেন, ছবি দেখে বললেন, ওগো তোমাদের আবার এসব কি? আমরা ওপাশে সিঁড়ির নিচে রাখছি। তারপর দেখলুম বিল্বপত্র আর কি যা পূজার জন্য ছিল, একবার না দুবার ওই ছবিতে দিলেন, পুজো করলেন। সে ছবি এই। সে ব্রাহ্মণ আর ফিরে এলো না, এখনই আমারই রইল। আমি, মা ঠাকুরের সমাধি অবস্থায় ঠাকুরের মুখ কখনো ম্লান দেখেছ কি? মা, কই আমি তো কখনো দেখিনি। সমাধির অবস্থায় মুখে হাসি দেখেছি। আমি, ভাব সমাধিতে মুখে হাসি থাকতে পারে, কিন্তু বসা ছবির সম্বন্ধে ঠাকুর বলেছেন এ অতি উচ্চ অবস্থার ছবি, এতেও কি হাসি থাকে? মা, আমি তো সব সমাধির অবস্থায় হাসি মুখে দেখেছি। আমি, রং কীরকম ছিল? মা, তার গায়ের রং যেন হরিতালির মতো ছিল। সোনার ইষ্ট কবচের সঙ্গে গায়ের রং মিশে যেত। যখন তেল মাখিয়ে দিতুম, দেখতুম সব গা থেকে যেন জ্যোতি বের হচ্ছে। কালীবাড়িতে দক্ষিণেশ্বরের একজনের জামাই এসেছিল, খুব গৌরবর্ণ। ঠাকুর আমায় বলছেন আমরা দুজনে পাশাপাশি পঞ্চবটিতে বেড়াবো, তুমি দেখবে কার রঙে ফর্সা। তারা বেড়াতে লাগলেন। দেখলুম ঠাকুরের চেয়ে তার রং একটু ফর্সা, 19-20 হবে। তখনই কালীবাড়িতে বার হতেন, সব লোক দাঁড়িয়ে দেখত, বলতো ওই তিনি যাচ্ছেন। বেশ মোটাসোটা ছিলেন। মথুর বাবু একখানা পিঁড়ে দিয়েছিল, বেশ বড় পিঁড়ে। যখন খেতে বসতেন তখন তাতেও বসে কুলাতো না। ছোট তেল ধুতিটি পরে যখন থস থস করে গঙ্গায় নাইতে যেতেন, লোকে অবাক হয়ে দেখত। কামার পুকুরে যখন যেতেন, ঘরের বার হলেই মেয়ে মধ্য হা করে চেয়ে থাকত। একদিন ভূতির খালের দিকে বেরিয়েছেন, চারদিকে মেয়েগুলো যারা জল আনতে গেছে হা করে দেখছে আর বলছে, ওই ঠাকুর যাচ্ছেন। ঠাকুর হৃদয়কে বলছেন, ও ঋদু, আমায় ঘুমটা দিয়ে দে দেখিনি, আমায় ঘুমটা দিয়ে দে, নইলে এখনই আমি ন্যাংটা হব। হৃদয় বললে, না মামা, এখানে ন্যাংটা হইও না, লোকে কি বলবে? ন্যাংটা হলে মেয়েগুলো পালাবে কি না? হৃদয় তাড়াতাড়ি গায়ের চাদর দিয়ে মুখ ঢেকে দিল। তাকে কখনো নিরানন্দ দেখিনি। 5 বছরের ছেলের সঙ্গেই বা কি, আর বুড়োর সঙ্গেই বা কি, সকলের সঙ্গে মিশেই আনন্দে আছেন। কখনো বাপু নিরানন্দ দেখিনি। আহা, কামার পুকুরে সকালে উঠেই বলতেন, আজ এই শাক খাবো, এটি রেধো। শুনতে পেয়ে আমরা সব জোগাড় করে রাখত। কয়েকদিন পর বলছেন, আহ আমার এ কী হলো, সকাল থেকে উঠেই কি খাবো, রাম রাম। আমাকে বলছেন, আর আমার কিচ্ছু খাবার স্বাদ নেই, তোমরা যা রেঁধে দেবে তাই খাবো। শরীর সারতে দেশে যেতেন। দক্ষিণেশ্বরে থাকতে খুব পেটের অসুখে ভুগতেন কি না। বলতেন, রাম রাম, পেটটা কেবল মলেই ভর্তি, কেবল মলই বেরোচ্ছে। এই সবে তারপর শরীরে ঘৃণা ধরে গেল, আর শরীরের যত্ন করতেন না। একদিন ভূতির খালের দিকে আসছেন, বৃষ্টি হয়ে গেছে, একটা মাগুর মাছ পুকুর থেকে রাস্তায় উঠেছে।
ঠাকুরের পায়ে ঠেকেছে। ঠাকুর সেটাকে পায়ে করে ঠেলে ঠেলে এনেই পুকুরে ছেড়ে দিলেন। বললেন, পালা পালা হৃদে, দেখতে পেলে এখনই তোকে মেরে ফেলবে। এসে হৃদয়কে বললেন, হৃদু, এই এত বড় একটা মাগুর মাছ হলদে রং রাস্তায় উঠেছিল, পুকুরে ছেড়ে দিল। হৃদয় বললে, ও মামা তুমি করলেটা কি? ও মামা তুমি করলে কি গো? আহ, কত বড় মাছটা ছেড়ে দিলে, আনলে বেশ ঝোল হতো। এখন তো কত ভক্ত চারিদিকে হই হই করে। তার অসুখের সময় একজন ভেগে গেল 20 টাকার জন্য, চাঁদা ধরেছিল। এখন তো আর ঠাকুরের সেবা কঠিন নয়, ঠাকুরে ভোগ দিয়ে নিজেরাই খায়। ঠাকুরকে বসিয়ে রাখো, বসিয়ে আছেন, শুইয়ে রাখো, শুয়ে আছেন, ছবি তো। আজকে আমাদের পাঠ এতটুকুই রইল। পরবর্তী দিন আমরা এরপর থেকে শুরু করব। শান্তি প্রদানের মাধ্যমে পাঠ এখানেই শেষ করছি। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সবাইকে নমস্কার। সবাই শেষ অবধি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।